সবাইকে এই চ্যানেলে স্বাগত। যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে WBCS এ প্রাচীন ভারতের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো হয় তার ভেতর গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য এবং সিন্ধু সভ্যতা এই তিন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। ফলে এর ভেতর এই গুপ্ত যুগটা খুবই ভাইটাল একটা টপিক। তো পড়ার জন্য তো গুপ্ত যুগে অনেক কিছু রয়েছে, কিন্তু এই ভিডিওটা আমরা এমন ভাবে তৈরি করেছি যে খুব শর্টে এবং খুব সহজেই গুপ্ত যুগ সম্পর্কে মোটামুটি সমস্ত কিছুই কভার হয়ে যাবে। আর গুপ্ত যুগ থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসছে সেগুলিও আমরা ভিডিওর লাস্টে আলোচনা করে নেব। এক্ষেত্রে আমার মনে হয় ভিডিওটা দেখার পর প্রশ্নগুলোর উত্তর আমার আগে তোমরাই দিয়ে দিতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করি। এর আগের ক্লাসে গুপ্ত সাম্রাজ্যের সূচনা এবং শ্রীগুপ্ত, ঘটোৎকচ, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত এদের সম্পর্কে কিছু বিষয় আলোচনা করেছি। এর পরে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসার কথা ছিল তার জ্যেষ্ঠ পুত্র রামগুপ্তের, কিন্তু রামগুপ্তের স্ত্রী ধ্রুব দেবীকে পুনরায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিবাহ করে এবং রামগুপ্তকে হত্যা করে নিজে গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসে। সিংহাসনে বসার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতের ভেতর যত কুষাণ এবং শক রয়েছে তাদেরকে নাশ করে দেয় এবং এই কুষাণ ও শক নাশ করার পরে দুটি উপাধি নেয়, বিক্রমাদিত্য এবং শকারি। কুষাণদের নাশ করে উপাধি নেয় বিক্রমাদিত্য এবং শকদের নাশ করে উপাধি নেয় শকারি। এর আগে দেখেছি যে শ্রীগুপ্ত যখন সামন্ত হিসাবে শাসন করত তখন এই গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। শ্রীগুপ্তের পর ঘটোৎকচ, প্রথম চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত এদের সময়ও রাজধানী ছিল এই পাটলিপুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার রাজধানী নিয়ে যায় অযোধ্যা এবং তারপর আবার তার রাজধানী চেঞ্জ করে নিয়ে যায় উজ্জয়িনী। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় রাজধানী প্রথমে নিয়ে যায় অযোধ্যা এবং তারপরে নিয়ে যায় উজ্জয়িনীতে। উজ্জয়িনীতে তার রাজধানী রাখার একটি কারণ ছিল, কারণটি হলো সারা ভারতে ব্যবসা বাণিজ্য বা ট্রেড করার জন্য এটি ছিল কেন্দ্রবিন্দু। মানে বর্তমানে যেরকম নর্থ সাউথ করিডোর মানে NH-44 আর ইস্ট ওয়েস্ট করিডোর মানে NH-27 এই দুটো এসে মেশে ঝাঁসিতে, ঠিক সেই রকমই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় উত্তর দক্ষিণে যে ব্যবসা বাণিজ্য হতো এবং পূর্ব পশ্চিমে যে ব্যবসা বাণিজ্য হতো তার কেন্দ্রবিন্দু বা ব্যবসার নোডাল পয়েন্ট ছিল এই উজ্জয়িনী। এই জন্যই উজ্জয়িনী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার সময় রূপোর মুদ্রার প্রচলন করেছিলেন এবং তার সময় তিনি ন্যায় বিচার করার জন্য পাথরের সিংহাসনে বসতেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন হিন্দু ধর্মের বিষ্ণুদেবের উপাসক এবং তার সময় হিন্দু ধর্মের ব্যাপক বিস্তার ঘটে। আর বর্তমানে হিন্দু ধর্মের যত রিচুয়ালস তার বেশিরভাগটাই এই সময় থেকেই প্রবর্তন হয়। এই সময় চীন থেকে একজন পর্যটক এসেছিলেন ফাহিয়েন এবং তিনি প্রায় 15 বছর ভারতে ছিলেন, 399 খ্রিস্টাব্দ থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর তিনি একটি বই লিখেছিলেন ফোক ইউকি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে প্রচুর জ্ঞানী মানুষ ছিলেন, তবে তার ভেতর ফেমাস 9 জনকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। এই 9 জনকেই বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন। এই নবরত্নের ভেতর ছিলেন কালিদাস, ঘটোৎকচ, অমর সিংহ, ভারুচি। কালিদাস, ঘটোৎকচ, অমর সিংহ, ভারুচি। ধন্বন্তরী, খপনক, শঙ্কু, বেতাল ভট্ট, বরাহমিহির। কি বললাম? কালিদাস, ঘটোৎকচ, অমর সিংহ, ভারুচি, ধন্বন্তরী, শঙ্কু, খপনক, বেতাল ভট্ট আর বরাহমিহির। কালিদাস, ঘটোৎকচ, অমর সিংহ, ভারুচি, ধন্বন্তরী, শঙ্কু, খপনক, বেতাল ভট্ট আর বরাহমিহির। এর ভেতর কালিদাস ছিলেন সব থেকে ফেমাস। কালিদাসের লেখা কিছু বিখ্যাত পুস্তক বা নাটক আছে, যেমন মালবিকাগ্নিমিত্র, কুমার সম্ভবম, পার্বতী পরিণয়, ঋতু সংহার, অভিজ্ঞান শকুন্তলম ইত্যাদি। কি? মালবিকাগ্নিমিত্র, কুমার সম্ভবম, পার্বতী পরিণয়, ঋতু সংহার, অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। এছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে আরো দুজন ফেমাস কবি ছিলেন, ঘটোৎকচ আর অমর সিংহ। ভারুচি বা ভাবারুচি ছিলেন ব্যাকরণবিদ, সংস্কৃত ব্যাকরণবিদ। এই ভারুচিকে কাত্যায়নীও বলা হয়। তার সময় একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন ধন্বন্তরী। পুরাণ মতে ধন্বন্তরীকে দেবতাদের চিকিৎসক বলা হয়। কোথাও কোথাও ধন্বন্তরীকে বিষ্ণুদেবের অবতারও বলা হয়। এই সময় শঙ্কু ছিলেন একজন বিখ্যাত আর্কিটেক্ট বা স্থাপত্য শিল্পী। খপনক ছিলেন জ্যোতিষী, বেতাল ভট্ট ছিলেন ম্যাজিশিয়ান এবং বরাহমিহির ছিলেন দার্শনিক এবং জ্যোতির্বিদ। বরাহমিহিরের লেখা কিছু বিখ্যাত পুস্তক রয়েছে, যেমন পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, বৃহৎ জাতকা ইত্যাদি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত দিল্লিতে কুতুব মিনার এরিয়াতে একটি স্তম্ভলিপি বা পিলার এডিক্ট তৈরি করিয়েছিলেন, মেহরাউলি পিলার এডিক্ট বা মেহরাউলি স্তম্ভলিপি।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকাল ছিল 380 খ্রিস্টাব্দ থেকে 413 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর এই সিংহাসনে বসেন তার পুত্র কুমারগুপ্ত। কুমারগুপ্তের শাসনকাল ছিল 414 খ্রিস্টাব্দ থেকে 455 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় কুমারগুপ্ত 427 খ্রিস্টাব্দে বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্মের শিক্ষা দেওয়া হতো, বৌদ্ধ ধর্মের মহাযান শাখার শিক্ষা দেওয়া হতো। তাই বৌদ্ধ ধর্মের মহাযান শাখার অক্সফোর্ড বলা হতো নালন্দা বিশ্ববিদ্যালয়কে। পরবর্তীকালে 1198 খ্রিস্টাব্দে দাস বংশের শাসক কুতুবউদ্দিন আইবকের কথায় তার সেনাপতি বখতিয়ার খিলজি এই নালন্দা বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দেয়। কুমারগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসে তার পুত্র স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তের শাসনকাল ছিল 455 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় প্রথমবারের জন্য ভারতে হুন আক্রমণ হয়। 458 খ্রিস্টাব্দে হয় ভারতের প্রথম হুন আক্রমণ। এই হুন আক্রমণের সময় হুনদের লিডার ছিলেন তোরামন। তবে স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করে ভারতকে রক্ষা করেন, ফলে ভারতের রক্ষাকর্তা বলা হয় স্কন্দগুপ্তকে। পরবর্তীকালে 470 খ্রিস্টাব্দে গিয়ে পুনরায় আবার ভারতে হুন আক্রমণ হয়। হুনদের আরেক নাম ছিল হেপথালিক। দ্বিতীয়বার যখন ভারতে হুন আক্রমণ হয় তখন এই হুনদের লিডার ছিলেন মিহিরকুল। দ্বিতীয়বার হুন আক্রমণের সময় হুন আক্রমণ ভারতের এই এরিয়াতে না হয়ে ভারতের উত্তর পশ্চিম এরিয়াতে আক্রমণ হয় এবং মিহিরকুল এই জায়গা দখল করে এখানের সাকাল বা শিয়ালকোট, বর্তমানে যার নাম শিয়ালকোট, এখানে মিহিরকুল তার রাজধানী স্থাপন করে। আর মিহিরকুলের এই সাম্রাজ্যের সময় এখানে মালবা এরিয়ার ভেতর একজন শাসক ছিলেন যশোবর্মন। এই মালবা এরিয়াতে একজন শাসক ছিলেন যশোবর্মন, আর এই গুপ্ত সাম্রাজ্যের শাসক ছিলেন নরসিংহগুপ্ত। যশোবর্মন এবং নরসিংহগুপ্ত এই দুজন মিলে মিহিরকুলকে হারিয়ে দেয় এবং হুনদের ভারত থেকে তাড়িয়ে দেয়। স্কন্দগুপ্তের সময় গুজরাটের এই গিরনারে অবস্থিত সুদর্শন ঝিল এর আবার পুনর্নির্মাণ হয়, মানে সংস্কার হয়। গুজরাটের এই গিরনার এরিয়াতে সুদর্শন ঝিল তৈরি করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তীকালে প্রথমবার এই ঝিলের সংস্কার করায় অশোক তার রাজসভাতে অবস্থিত দুঃশাসকে দিয়ে এই সুদর্শন ঝিলের পুনর্নির্মাণ করেছিল। দ্বিতীয়বার এই ঝিলের পুনর্নির্মাণ করে এখানে গুজরাটের একজন শক শাসক রুদ্রদামন। আর তারপর তৃতীয়বারের জন্য এই সুদর্শন ঝিলের পুনর্নির্মাণ করায় গুপ্ত সাম্রাজ্যের রাজা স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তকে এই গুপ্ত সাম্রাজ্যের শেষ মহান শাসক বলা হয়, কারণ এই স্কন্দগুপ্তের পরে যারা গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেছিল সেই সময় থেকে গুপ্ত সাম্রাজ্যের পতন শুরু হয় এবং ধীরে ধীরে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত গিয়ে এই গুপ্ত সাম্রাজ্য শেষ হয়ে যায়। স্কন্দগুপ্তের পর অনেকেই এই গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেছিল। তাদের ভেতর গুরুত্বপূর্ণ কিছু রাজা রয়েছে, যেমন পুরুগুপ্ত, বুদ্ধগুপ্ত, নরসিংহগুপ্ত এবং শেষ রাজা ছিল বিষ্ণুগুপ্ত। তবে এর পরেও আরো দুজন রাজার নাম উঠে আসে, তারা হলেন বিনয়গুপ্ত এবং ভানুগুপ্ত। ভানুগুপ্তের লেখা একটি ইনস্ক্রিপশন বা অভিলেখ রয়েছে, ইরান অভিলেখ বা ইরান ইনস্ক্রিপশন। এই ইরান ইনস্ক্রিপশন থেকে জানা যায় যে গুপ্ত সাম্রাজ্যের সময় সতী প্রথার প্রচলন ছিল। স্কন্দগুপ্তের পর দ্বিতীয়বার যখন হুন আক্রমণ হয় তখন থেকে গুপ্ত বংশ ধীরে ধীরে শেষ হতে থাকে। এই জন্য বলা হয় যে গুপ্ত বংশকে শেষ করে দেয় হুন বা মালিকসরা। এবার এরপরে আরো কিছু বিষয় আছে, তবে এর একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর বলি। এখন গুপ্ত যুগে যে বিকাশগুলি হয়েছিল তার ভেতর কিছু পয়েন্ট হলো, যেমন শিক্ষাক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া স্থাপত্যকলাতেও বিভিন্ন বিকাশ হয়েছিল, যেমন মহারাষ্ট্রে তৈরি করা হয়েছিল অজন্তা গুহা, মধ্যপ্রদেশে তৈরি করা হয়েছিল বাঘ গুহা এবং আফগানিস্তানের বামিয়ানে একটি বুদ্ধ মূর্তি নির্মাণ করা হয়েছিল। এই গুপ্ত সাম্রাজ্যের সময় সবার উপরে থাকতেন রাজা। দেশের বিভিন্ন জায়গাকে বিভিন্ন প্রদেশে ভাগ করা হতো এবং বিভিন্ন প্রদেশ বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলাতে ভাগ থাকতো। এই জেলার যে আধিকারিক বা জেলার যে হেড তাকে বলা হতো কুমার আমাত্য। এই কুমার আমাত্যই জেলার সমস্ত ট্যাক্স কালেক্ট করতেন। এই জেলা আবার কিছু গ্রামে ভাগ করা হতো, ওই গ্রামের যে প্রধান তাকে বলা হতো গ্রামিক। এই সময় নারীদের যথেষ্ট মর্যাদা দেওয়া হতো, তবে এই সময় এই উঁচু জাত নিচু জাত এই প্রথাটি ছিল। ব্রাহ্মণদের এই সময় বেশি ভ্যালু দেওয়া হতো এবং নিচু জাতের লোকেদের বলা হতো চণ্ডাল। আর এই সময় বাল্য বিবাহ এবং সতী প্রথা এই দুটিরও প্রচলন ছিল। এছাড়া ভূমিদাস প্রথাও চালু হয় এই গুপ্ত যুগের সময় থেকেই। এই গুপ্ত সাম্রাজ্যের সময় ফেমাস কিছু পুস্তকের রচনা হয়, যেমন শূদ্রকের একটি রচনা হলো মৃচ্ছকটিকম হলো চারু দত্ত আর বসন্ত সেনার প্রেম কাহিনী নিয়ে লেখা। এছাড়া বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম। মুদ্রা রাক্ষসে নন্দবংশের পরাজয়ের কথা আর দেবী চন্দ্রগুপ্তমে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং ধ্রুব দেবীর বিবাহ ও তার পূর্ববর্তী ঘটনার কথা লেখা রয়েছে।
বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র এবং হিতোপদেশ। আর্যভট্ট লিখেছিলেন সূর্য সিদ্ধান্তিকা। আর্যভট্ট এই সময় সব থেকে বড় গণিত শাস্ত্রবিদ এবং জ্যোতির্বিদ ছিলেন। এছাড়া বরাহমিহিরের লেখা পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, বৃহৎ জাতক ইত্যাদি। আর অমর সিংহ লিখেছিলেন শব্দকোষ বা অভিধান। ফাদার অফ ইন্ডিয়ান ম্যাথামেটিক্স বলা হয় আর্যভট্টকে। আর্যভট্টের জন্ম হয় 476 খ্রিস্টাব্দে এবং তিনি মারা যান 550 খ্রিস্টাব্দে। গণিত শাস্ত্র এবং জ্যোতির্বিদ্যাতে আর্যভট্টের খুবই অবদান রয়েছে। যেমন পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতির ধারণা দেন আর্যভট্ট। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেন আর্যভট্ট। এছাড়া বছরে যে 365 দিন তারও ধারণা দেন আর্যভট্ট। 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যার ধারণা এবং শূন্যকেও যে সংখ্যা হিসেবে ব্যবহার করা যায় সেটিরও কনসেপ্ট দেন। এছাড়া পাইয়ের মান, বীজগণিত আবিষ্কার, ত্রিকোণমিতির ধারণা, এই সমস্ত কিছুই আর্যভট্টের অবদান। এছাড়াও আরেকজন ব্যক্তি ছিলেন ব্রহ্মগুপ্ত, যিনি প্রথমবার গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ বলের ধারণা দিয়েছিলেন। খুবই বিখ্যাত দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারত, এই দুটির নতুন করে সংকলন হয় এই গুপ্ত যুগে। এবার এই গুপ্ত যুগ থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করি। 2023 সালের WBCS প্রিলিমিনারিতে একটি প্রশ্ন এসেছিল যে কুমার সম্ভবম কার লেখা। তো কুমার সম্ভবম লিখেছিলেন কালিদাস। 2023 এর প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয়বার তার রাজধানী কোথায় স্থাপন করেছিলেন। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথমবার রাজধানী স্থাপন করেছিলেন অযোধ্যা এবং তারপর উজ্জয়িনী। তাহলে দ্বিতীয়বারের রাজধানী ছিল তার উজ্জয়িনী। 2023 সালের প্রিলিমিনারি এবং 2017 সালের WBCS মেন্স একটা প্রশ্ন এসেছিল যে নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় এবং কবে প্রতিষ্ঠা হয়। তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কুমার গুপ্তের সময় এবং সালটি হলো 427 খ্রিস্টাব্দ। 2022, 2021 এবং 2012 সালের WBCS প্রিলিমিনারিতে একটি প্রশ্ন এসেছিল যে এলাহাবাদ প্রশস্তি কার লেখা। তো এলাহাবাদ প্রশস্তি হলো সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেনের লেখা। 2022 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে সতীদাহ প্রথার চর্চা কোথায় পাওয়া যায়। তো সতীদাহ প্রথার চর্চা পাওয়া যায় গুপ্ত যুগে ভানুগুপ্তের লেখা এরান অভিলেখ থেকে। 22 প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন ছিল যে শকদের পুরোপুরি নাশ করে দেয় কে। তো শকদের পুরোপুরি নাশ করে দিয়েছিল চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকদের নাশ করে তিনি উপাধি নিয়েছিলেন শকারী। 2019 প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে মৃচ্ছকটিকম কার লেখা। তো মৃচ্ছকটিকম লিখেছিলেন শূদ্রক। মৃচ্ছকটিকম হলো চারু দত্ত আর বসন্ত সেনার প্রেম কাহিনী নিয়ে লেখা। 19 প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে সমুদ্রগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে কে বসে। তো সমুদ্রগুপ্তের পর সিংহাসনে বসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যদিও সমুদ্রগুপ্তের পর সিংহাসনে বসার কথা ছিল তার জ্যেষ্ঠ পুত্র রামগুপ্তের। 18 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে হুন আক্রমণ প্রতিহত করেছিল কে। তো হুন আক্রমণ প্রতিহত করেছিল স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিল বলেই তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। 18 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে বৃহৎ সংহিতা কার লেখা। বৃহৎ সংহিতা লিখেছিলেন বরাহমিহির। বরাহমিহিরের আরেকটা লেখা হলো পঞ্চ সিদ্ধান্তিকা। 2016 সালের প্রিলিমিনারিতে একটি প্রশ্ন এসেছিল যে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দ বংশের পরাজয়, এই নিয়ে কোন গল্প লেখা। তো এই নিয়ে গল্প লেখা হলো মুদ্রা রাক্ষস। বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। 2014 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে দক্ষিণ ভারত জয় করার জন্য সমুদ্রগুপ্তের কোন নীতি ছিল। তো দক্ষিণ ভারত জেতার জন্য সমুদ্রগুপ্ত গ্রহণ করেছিলেন ধর্ম বিজয় নীতি বা গ্রহণ পরিমোক্ষ নীতি। 2012 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে বিক্রমাদিত্য কার উপাধি ছিল। তো বিক্রমাদিত্য উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। কুষাণদের নাশ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই বিক্রমাদিত্য উপাধি নেয়। 2012 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয়। লিচ্ছবি দৌহিত্র বলা হয় সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তের মাতা কুমার দেবী যেহেতু এই লিচ্ছবি বংশের রাজকন্যা ছিল, তাই সমুদ্রগুপ্তকে বলা হতো লিচ্ছবি দৌহিত্র। 2010 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে আর্যভট্ট এবং বরাহমিহির এরা কোন সময়কার। তো এরা হলেন গুপ্ত সাম্রাজ্যের সময়ের। 2022 সালে WBCS মেন্সে একটি প্রশ্ন এসেছিল যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়। তো ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। ইউরোপ মহাদেশের নেপোলিয়ান যেমন ইউরোপের সমস্ত দেশকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিল, ঠিক সেই রকমই সমুদ্রগুপ্ত পুরো ভারতকেই নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। এই জন্যই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। 2022 সালে WBCS মেন্সে একটি প্রশ্ন এসেছিল যে এলাহাবাদ প্রশস্তি কোন সময়কার তৈরি করা। তো এলাহাবাদ প্রশস্তি হলো গুপ্ত সাম্রাজ্যের সময় তৈরি করা। সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন এই এলাহাবাদ প্রশস্তি তৈরি করেছিলেন। 2022 সালের মেন্সে আরো প্রশ্ন এসেছিল যে শকারী কার উপাধি ছিল। শকারী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। শকদের নাশ করে এই শকারী উপাধি নিয়েছিলেন। 2022 সালের মেন্সে আরো প্রশ্ন এসেছিল যে ফাহিয়েন কার সময় ভারতে এসেছিলেন।
ফাহিয়ান এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। তিনি ভারতে প্রায় 15 বছর মতন ছিলেন, 399 খ্রিস্টাব্দ থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত। 2021 সালে WBCS মেন্স একটি প্রশ্ন এসেছিল যে কোন ভারতীয় ভূগোলবিদ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ব্যাখ্যা দিয়েছিলেন। তো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন আর্যভট্ট। 2018 বা 2019 WBCS মেন্সে একটি প্রশ্ন এসেছিল যে প্রি-গুপ্তা মানে গুপ্ত সাম্রাজ্যের আগে এবং গুপ্ত সাম্রাজ্যের সময় উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের যে ট্রেড হতো তার নোডাল পয়েন্ট বা কেন্দ্রবিন্দু কোথায় ছিল। তো তার কেন্দ্রবিন্দু ছিল উজ্জয়িনীতে। ওই জন্যই দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় রাজধানী সেট করেছিলেন উজ্জয়িনীতে। 2017 সালের WBCS মেন্সে একটি প্রশ্ন এসেছিল যে মেহরাউলি আয়রন পিলার ইনস্ক্রিপশন এটি কে তৈরি করেছিল। তো এটি তৈরি করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটি অবস্থিত দিল্লিতে কুতুব মিনার এরিয়াতে। 2017 সালের WBCS মেন্সে আরো একটি প্রশ্ন এসেছিল যে গুপ্ত সাম্রাজ্যের শুরু কবে থেকে। তো গুপ্ত সাম্রাজ্যের শুরু ধরা হয় 319 বা 320 খ্রিস্টাব্দ থেকে। প্রথম চন্দ্রগুপ্ত এর প্রকৃত প্রতিষ্ঠাতা। তো এই হলো মোটামুটি গুপ্ত সাম্রাজ্য নিয়ে ওভারঅল কিছু বিষয়। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর এই ক্লাস সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে এর পরের ক্লাসে বর্ধন বংশ বা পুষ্যভূতি বংশ নিয়ে।